দেখো আমরা তোমাকে শীট থেকে 6 থেকে 12 নাম্বার ম্যাথে কিছু করতে দিয়েছিলাম, আর নিচে কিছু ম্যাথ রেখে রাখছি, এগুলো আমি বুঝাই দিব। ঠিক আছে, তো খেয়াল করো, আমি একে একে ম্যাথ শুরু করতেছি। 6 নম্বর ম্যাথে বলছে 1 মিটার লম্বা একটা সুতা দিয়ে 10 গ্রাম ভরে একটা পাথর ঝুলিয়ে দেওয়া হলো, আর তার দোলনকাল কত হবে। মানে বিষয়টা এমন, 1 মিটার লম্বা একটা সুতা ছিল, এখানে একটা পাথর ঝুলাই দেওয়া হলো। ঠিক আছে, পাথরে ভর দিয়ে রাখছে কত, 10 গ্রাম, তার দোলনকাল বের করতে বলছে। আমি খেয়াল করো, সরল দোলকের দোলন ভিডিও হচ্ছে। আর দেখো, সরল দোলকের দোলন করার জন্য সূত্র আমরা কি দেখছিলাম মনে আছে? সূত্র দেখছিলাম T সমান 2 পাই রুট ওভার L ডিভাইডেড বাই G। এখন খেয়াল করে দেখো, সরল দোলকের দোলনকাল নির্ণয় করার জন্য কোথাও কি তুমি M দেখতে পারতেছো? না। তাহলে এর যে দোলনকাল কত হবে সেটা এর ভরের উপর আসলে নির্ভরই করে না। তো হইতে পারে স্যার তোমাকে কনফিউজ করার জন্য ভর দিয়ে রাখবে, যে কবে ভর দেওয়া আছে 10 গ্রাম। ঠিক আছে, তো এখানে 10 গ্রাম দেওয়া থাকে আর 10 কেজি দেওয়া থাকে, বা তুমি যদি এখানে ঝুলে যাও এর পর্যায়কাল কোনো চেঞ্জই হবে না। এখন খেয়াল করো, দোলন কাল বের করতে বসে, তো আমরা দোলন কালের সূত্র জানি। তার আগে মোস্ট ইম্পর্টেন্ট কথা একটা মনে রাখবা। দেখো তুমি, এটা কিন্তু একটা সরল দোলক। ঠিক আছে, আমি ক্লাসের কোনো এক সময় শেষের দিকে এই আলোচনাগুলো একটু ডেপথে করব। আমাদের আলোচনাগুলো করাও হয়নি, যে পর্যায়, বৃত্ত গতি, স্পন্দন গতি, সরল স্পন্দন গতি, একটু ডিটেলসে আলোচনাগুলো করবো। ঠিক আছে, যদি অধ্যায়ের আলোচনা খুব একটা এখানে ছিল না, আমি কিন্তু করবো, যেন বিষয়টা তোমরা গুলাই না ফেলো। ঠিক আছে, এই ববকে আমি কখনোই বেশি বেশি বিস্তারে টানে নিব না, খুবই কম বিস্তার করে সারিয়ে দিতে হবে। ঠিক আছে, তাই হিসাব আসলে এত উপরে টানে নিয়ে গেল, দোলনকাল হিসাব করতেছে, তো এটা কিন্তু আসলে হবে না। আসলে কি হবে, এটা হবে না কিন্তু। তাহলে দেখো, দোলনকাল কি দিয়ে করতে হবে। দেয়া কি ছিল? দেয়া ছিল এর লেন্থ দেয়া আছে, সম্পূর্ণ লেন্থ কত দেয়া আছে? দেয়া আছে 1 মিটার। ঠিক আছে, পর্যায়কাল বের করার জন্য আমার জি এর মান লাগে। যদি জি এর মান প্রশ্নতে দেয়া থাকে তো ইউজ করবা, আর যদি না দেয়া থাকে সো 9.8 আমার ইউজ করতে হবে। জি এর মান কত? জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে খুবই মজার বিষয়, খেয়াল করো, তুমি যদি তুমি লেন্থটা জানো আর যদি জি এর মান জানো, তাহলে কিন্তু তুমি দোলনকাল বের করতে পারবে। ঠিক আছে, আর তোমরা একটু ক্যালকুলেটর হাত দিনের মধ্যে, আমার ক্যালকুলেটর করার সুযোগ নাই, তাহলে অ্যান্সারগুলো বলতে হেল্প করো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে 2 পাই রুট ওভার L এর মান কত? 1, জি এর মান 9.8, आंसर কত আছে? কত? কত? 2.0 থেকে 2 দিয়ে দাও। ঠিক আছে, 2 সেকেন্ড হয় না, এখন খেয়াল করো। তাহলে দেখো, একটা সরল দোলকের দৈর্ঘ্য আমার 1 মিটার দেওয়া ছিল, আমাদের জি এর মান আমরা ধরে নিব 9.8, তাহলে এই দোলকের দোলনকাল আমি পাইলাম 2 সেকেন্ড। জানার জন্য মনে রাখবা, যেই সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, তাকে সেকেন্ড দোলক বলা হয়। জাস্ট ফর ইনফরমেশন, বইয়ে নাই, জানতে রাখতে হবে। সেই দোলকে আমি নতুন একটা নাম দিলাম সেকেন্ড দোলক। ঠিক আছে, সেকেন্ড দোলক। এখন এখানে তুমি একটা জিনিস খেয়াল করবা, তুমি একটা জিনিস কি করবা, খেয়াল করবা। দেখো, এই যে ববটা এখানে রাখা আছে, বব সম্পর্কে আমরা কিন্তু কোনো কিছু বলে দেওয়া নেই। আর তোমরা না লেন্থ নিতে অনেক সময় এক জায়গায় তোমরা ভুল করতে পারো। তোমাকে আমি বলি, আমরা এখানে এল বলতে আসলে কতটুকু বুঝতেছি বলতে পারবা? এখানে এল বলতে আসলে সুতার দৈর্ঘ্য এল না, এখানে এল বলতে কার্যকরী দৈর্ঘ্য বোঝানো হয়। ঠিক আছে, যেমন খেয়াল করো, দুইটা বব আমি একটু পাশাপাশি আর্ট করি। ঠিক আছে, এখন খেয়াল করো, এই সূত্রের জন্য আমার দুইটা, তুমি বললো ভাইয়া দুইটার তো লেন্থ সেম, জি এর মান সেম, তাহলে আমার পর্যায়কালও সেম আসবে, কারণ এটা তো ভরের উপর আসলে ডিপেন্ড করতেছে না। কিন্তু এই দুটো না লেন্থ সেম না। কেন সেম না তোমাকে আমি একটু বলি। আসলে এই লেন্থ বলতে আমি সুতার লেন্থ বুঝাইনি, মানে সুতার দৈর্ঘ্য বুঝাইনি, আমি এখানে কার্যকরী দৈর্ঘ্য বুঝাচ্ছি। ঠিক আছে, এখন তাহলে এই লেন্থের একটু পরিচয়টা জানো, পরীক্ষা ভুল করবা তোমরাই, এই জন্য একটু ভালো করে খেয়াল রাখো। দেখো, আমরা থিওরি আলোচনা করছি ক্লাসে, কিন্তু প্র্যাকটিক্যালি বোঝা যাবে ম্যাথ করলে, যে প্র্যাকটিক্যালি বিষয়টা কিভাবে তুমি ইউজ করবা। তো এখানে এই লেন্থ মানে আসলে সুতার দৈর্ঘ্য না, এই লেন্থ মানে কার্যকরী দৈর্ঘ্য। কতটুকু দৈর্ঘ্য খেয়াল করবা, এই যে সম্পূর্ণ সুতা মনে করো এতটুকু। ঠিক আছে, এবং তোমাকে এক্সট্রা এতটুকু লেন্থও নিতে হবে। মনে করো এর ভর কেন্দ্র হচ্ছে এখানে, ভর কেন্দ্র কি সে আলোচনা পরে আসবে, এগুলোকে কেন্দ্রই মনে করো। এই যে এতটুকু লেন্থ দেখতেছো না, এই সম্পূর্ণ লেন্থের মান তারা আমাকে 1 মিটার দিয়ে রাখছে। বুঝতে পারতেছো? যদি প্রশ্নতে বলতো যে একটা সুতার বব ইউজ করছি, সুতার দৈর্ঘ্য 1 মিটার দেয়া আছে, আর যে বব ইউজ করছি তার ব্যাসার্ধ দেয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে তুমি দৈর্ঘ্য কত ইউজ করতা? তাহলে তোমাকে এই সুতার দৈর্ঘ্য প্লাস এই ব্যাসার্ধ পরিমাণটা যোগ করে এখানে বসাইতে হবে। এটা ভুল করবা না।
এটা রাবারের বল, হ্যাঁ। যেমন খেয়াল করো, তোমাকে যদি আমি বলি পেন্ডুলামের দৈর্ঘ্য কত, তুমি যদি বলবা যে দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, খেয়াল করো, যদি বলো যে দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, তাহলে তুমি ভুল করতেছো। হ্যাঁ, পেন্ডুলামের সুতার দৈর্ঘ্য এতটুকু, কিন্তু এখানে আমি সুতার দৈর্ঘ্য বসাবো না, এখানে আমি কার্যকরী দৈর্ঘ্য বসাবো, যে দৈর্ঘ্যটা আসলে কাজ করতেছে, ফিল করতেছে। তাহলে এর কার্যকরী দৈর্ঘ্য হবে এর ভর কেন্দ্রের সাথে এই দৈর্ঘ্যটা তোমার অ্যাড করে দিতে হবে। তাহলে এখানে এল এর মান আসলে এই লাল প্লাস সবুজের মানটা মনে রাখবা। যদি প্রশ্নতে কোনো কিছু বলে দেওয়া নাই, তার মানে সম্পূর্ণ আমাকে এল এর মান যা আছে ইউজ করতে হবে বলে দিছে। কিন্তু স্যার যদি বলে দেয় যে সুতার দৈর্ঘ্য 1 মিটার আর যে বব ইউজ করছি তার ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে এখানে এল এর মান আমি চেঞ্জ করে ফেলবো। বুঝতে পারতেছো? তাহলে এখানে এল এর মান কি হবে? তাহলে এই এল কে আমি একটু ডিটেইলসে রেখে খেয়াল করো, এই এল আসলে কি এল বলো তো? এই এল কে তুমি বলতে পারো সুতার দৈর্ঘ্য প্লাস এই আমার এতটুকু কিন্তু ব্যাসার্ধের সমান হবে, ঠিক আছে? যদি এই শেপটা আলাদা হয় তাহলে আলাদা রকম হইতে পারে, তো আমাদের ববি দেওয়া থাকবে, ওই ব্যাবের তুমি ব্যাসার্ধটা বসাই দিবা। বুঝতে পারতেছো? আর যদি প্রশ্নতে কোনো কিছু বলে দেওয়া নাই, তার মানে তারা আমাকে এল এর মানটাই বলে দিছে। একটু তুমি সাবধানে থাকবা যে ববের ব্যাসার্ধ নিয়ে কোনো কথা বলে দেওয়া আছে কিনা, ঠিক আছে? 7 নম্বর ম্যাথ খেয়াল করছে কি বলে দেওয়া আছে, খেয়াল করো। 15 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং এর 10 কেজি ভরে একটি বস্তু ঝুলাইলে দোলনকাল কত হবে? মানে তোমাকে একটা স্প্রিং দিয়ে রাখছে, এখানে ভর কতটুকু ঝুলানো হয়েছে? ভর ঝুলানো হয়েছে 10 কেজি পরিমাণ, ঠিক আছে? এখন খেয়াল করো, তোমাকে স্প্রিং এর দোলনকাল বের করতে বলছে। ভাইয়া সূত্র তো খুবই ইজি, একটু বসাবো। সূত্র কি ছিল? T সমান 2 পাই রুট ওভার m ডিভাইডেড বাই k। তাহলে খেয়াল করবা, স্প্রিং এর দোলনকাল কিন্তু ভরের উপর নির্ভর করে। পার্থক্য বুঝো? দেখো, ভরের উপর আমার এই যে পেন্ডুলামটা ছিল তার ভরের উপর দোলনকাল নির্ভর করতো না, কিন্তু স্প্রিং এর দোলনকাল কিন্তু ভরের উপর নির্ভর করে। আর আরেকটা জিনিস খেয়াল করো, স্প্রিং এর দোলনকাল জি এর উপর নির্ভর করে না। তাহলে খেয়াল করবা কি কি দিয়ে রাখছে? ভর দিয়ে রাখছে 10 কেজি। খেয়াল করবা স্প্রিং ধ্রুবকের মান দেয়া আছে, স্প্রিং ধ্রুবক কে এর মান তারা দিয়ে রাখছে 15 নিউটন পার মিটার। ভরের মান কত দিয়ে রাখছে? ভরের মান দিয়ে রাখছে 10 কেজি। তাহলে তুমি যদি স্প্রিং কনস্ট্যান্ট জানো, তুমি যদি ভর জানো, তাহলে সূত্রতে মান বসিয়ে দিলে কিন্তু হয়ে যায়। তাহলে খেয়াল করো, টি সমান এখানে 2 পাই তো লিখলাম, রুট ওভার ভর দিয়েছিল 10, এখানে 15। आंसर কত আসে? 5.1 যা আছে লিখে দিবা সেকেন্ড, ঠিক আছে? 8 নম্বর ম্যাথ একটু খেয়াল করো। 15 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট 5, তাহলে 5 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিং এ কত ভর ঝুলালে এর দোলনকাল 2 সেকেন্ড হবে? ঠিক আছে? তার মানে তুমি এখন পরীক্ষা করবা, কিন্তু দোলনকাল যেন ভাইয়া 2 সেকেন্ডই হয়, তুমি এমন ভর ঝুলাবা। বুঝতে পারছো? আর তোমার খেয়াল করো, তোমার এখানে একটা স্প্রিং দেওয়া আছে। একটা স্প্রিং যখন তুমি নিয়ে আসলা, তার তো স্প্রিং কনস্ট্যান্ট ফিক্স থাকবে, বাজার থেকে কিনে নিয়ে আসছো, তো তুমি খেয়াল করলে স্প্রিং কনস্ট্যান্ট কে এর মান ফিক্স কত দেওয়া ছিল? 5 নিউটন পার মিটার দেওয়া আছে। এখন তুমি চাচ্ছ যে এই স্প্রিং এর উপর কত ভর ঝুলাইলে, এই স্প্রিং এর উপর কত ভর ঝুলাইলে এর দোলনকালটা আর 2 সেকেন্ড হবে। 2 সেকেন্ড না, 2 সেকেন্ড। তার মানে তুমি চাচ্ছ এই স্প্রিংটা একটা সেকেন্ড দোলকের মতো কাজ করবে, ঠিক আছে? তাহলে আমরা বের করতে পারবো? হ্যাঁ, বের করতে পারবো, কারণ আমি চাচ্ছি দোলনকালটা 2 সেকেন্ড হোক, আমার কে এর মানটা দেয়া আছে। তাহলে আসলে সমীকরণ দেখি কি কথা বলে। সমীকরণ হচ্ছে টি সমান 2 পাই রুট ওভার m ডিভাইডেড বাই k, ঠিক আছে? এখন এই সমীকরণে খেয়াল করো, এই কে এর মানটা তোমার হাতে নাই, তুমি বাজার থেকে স্প্রিং কিনছো, তো স্প্রিং এর কনস্ট্যান্ট কে এর মানটা ফিক্স ছিল, আর তুমি চাচ্ছ দোলনকালটা ভাই আমি 2 সেকেন্ডই করব, দোলনকাল আমি 2 সেকেন্ডই করব। মানে এইটিকে তুমি কি করতে চাচ্ছ? 2 করতে চাচ্ছ। তাহলে তুমি দেখবা যে ভর কতটুকু নিতে হবে, ঠিক আছে? এখানে আরেকটা কথা বলে রাখি, এই স্প্রিংটাকে তুমি এতটুকু টানে ছেড়ে দাও, যা পর্যায়কাল হবে, তুমি একটু বেশি যদি টানে ছেড়ে দাও, পর্যায়কাল কিন্তু একই থাকবে। এটা বুঝতে পারো? দেখো, পরীক্ষা প্রশ্ন স্যার তোমাকে অনেক কন্ডিশন দিবে, তুমি ভাববে এটা কোন কন্ডিশন দিয়ে ফেললে, একটু চিন্তা করতে হবে। স্যার তোমাকে এক্সট্রা অনেক ইনফরমেশন দিবে ফিজিক্সে, ওগুলো আমার এখানে নির্ভরই করে না, ঠিক আছে? তুমি যখন ল্যাবে টেস্ট করবা, তুমি খেয়াল করো এটা কখন কম্পন দিবে, যখন তুমি একটু টেনে ছেড়ে দিবে তখন তো দোল দেওয়া শুরু করবে। এখন মনে করো কেউ এটাকে এতটুকু টেনে ছেড়ে দিল, এটা একটা দোল দিবে, পর্যায় কাল হবে। আর আরেকজন কি করলো, একটু বেশি টানে ছেড়ে দিল, ঠিক আছে? এটা মনে করো 2 সেন্টিমিটার, আর মনে করো 5 সেন্টিমিটার, কার দোলনকাল বেশি হবে? সমান হবে দোলনকাল, সমান হবে।
যদি আমার কাছে স্প্রিং থাকতো আমি পরীক্ষা করে দেখা দিতে পারতাম, বা আমার কাছে ইউটিউবে ভিডিও আছে আমি ক্রপ করে ডালে দিব, এক্সপেরিমেন্ট করছে। ঠিক আছে, তুমি ফর্মুলা খেয়াল করো। প্রথম প্রশ্ন, দোলনকাল জাস্ট নির্ভর করে ভরের উপর, স্প্রিং কনস্ট্যান্টের উপর। তো তুমি মনে করো এখানে একটা এম ভরে বস্তু ঝুলাইছো, একবার কম টানতেছো একবার বেশি টানতেছো, এই দোলনকালে কোনো পার্থক্যই হবে না। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি হবে কি, তোমাকে একটু বলার চেষ্টা করি, যেহেতু এটা ভিডিও দেখলে বেশি সুবিধা হইতো। তুমি যখন অল্প একটু ছাড়বা, এটা উপরে চলে নিচে আসে গেল। তুমি যখন বেশির উপর ছাড়বা, তুমি ভাবতেছো সময়টা বেশি লাগবে, কিন্তু বেশি লাগবে না, যত টানছো না অনেক শক্তি জমা হয়েছে, এর চট করে উপরে চলে যাবে। তো অনেক বড় এখানে পথ ট্রাভেল করতে হবে না, কিন্তু খুব বেগে উপরে চলে যাবে। আমার সময়টা আলটিমেটলি সমান থাকতেছে। এখানে কম টাকছো না, ফোর্সটা কম, উপরে বলটা কম, এটা একটু আস্তে যাবে। যখন এখানে টানবা খুব ফাস্ট চলে যাবে, বেশি পথ খুব ফাস্ট চলে যাবে। আলটিমেটলি তুমি খেয়াল করবা এই দুইটা পথ ট্রাভেল করতে সময় তোমার একই লাগবে, কিন্তু এখানে একটু হালকা উপরে যাবে, এখানে খুব জোরে নামা আসা করবে, তাহলে আমার সময় একই লাগবে। আর আমার সমীকরণ একই কথা বলে, স্প্রিং এর দোলন কালটা আসলে কতটুকু আমি নিচে নামাবো, সাম্যাবস্থা থেকে বিস্তার আমার কতটুকু হবে তার উপর ডিপেন্ড করে না। স্যার তোমাকে প্রশ্নতে কনফিউজ করার জন্য স্যার তোমাকে বলে দিল স্প্রিংটাকে একবার 2 সেন্টিমিটার নিচে নামানো হয়েছে, স্প্রিংটাকে একবার 5 সেন্টিমিটার নিচে নামানো হয়েছে, কখন দোলনকাল বেশি হবে, এটা এমসিকিউ তে প্রশ্ন করবে। দোলনকাল স্প্রিং এর বিস্তারের উপর নির্ভরই করে না, দোলনকাল একই হবে। যদি আমি ভর চেঞ্জ না করি, স্প্রিং চেঞ্জ না করি, স্প্রিং চেঞ্জ করলে কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে। যদি আমি ভর আর স্প্রিংটা চেঞ্জ না করি, দোলনকাল কখনোই চেঞ্জ হবে না। বুঝতে পারতেছো? ভর চেঞ্জ করলে দোলনকাল চেঞ্জ হবে, স্প্রিং চেঞ্জ করলে স্প্রিং কনস্ট্যান্ট চেঞ্জ হবে, ফলে দোলনকালটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারতেছো? এখন এখানে আমাকে প্রশ্ন করছে যে কতটুকু ভর ঝোলালে দোলনকালটা হবে 2 সেকেন্ড। তো আমি দোলনকাল 2 সেকেন্ডই করব। কে এর মান তো আমার স্প্রিং গায়ে লেখাই থাকে, বাজার থেকে কিনে নিয়ে আসছি। এখন এখান থেকে এম এর মান বের করার জন্য পক্ষে বর্গ করে দাও, তাহলে সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সিম্পল এখানে ম্যাথমেটিক্স ইউজ করব। টি স্কয়ার সমান 4 পাই এ স্কয়ার, এখানে কি হবে m ডিভাইডেড বাই k লেখা যাবে। আর তোমরা ম্যাথমেটিক্স করে আসছো কিভাবে m এর মানটা বের করতে হবে, এত ডিটেইলস আর বলবো না। জাস্ট এখানে m সমান কি লেখা যাবে খেয়াল করো, m এর সাথে যা গুণ ছিল তা এখানে ভাগ হয়ে যাবে, m এর সাথে যা ভাগ ছিল তা এখানে গুণ হয়ে যাবে। তাহলে খেয়াল করো টি স্কয়ার, দেখো এখানে কেটা ভাগ ছিল না, এটা এই পাশে গেলে কিন্তু গুণ হয়ে যাবে। তো আমি উপরে লিখলাম কে লিখলাম, এটা দেখো গুণ ছিল, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে 4 পাই স্কয়ার লিখে দিলাম। এখন মানগুলো বসাবা। তুমি যদি আগে মানগুলো বসাতে হয় ক্যালকুলেশন একটু কেমন যেন ঝামেলা আছে। এখন মান বসাবা। এর মান কত 2, তাহলে 2 স্কয়ার, এখানে 5 ইউজ করবা, এখানে 4 পাই স্কয়ার, মান কত আসে 0.5 সামথিং আসবে, 0.50 তাহলে 0.50 যায় তাই এত কেজি। তাহলে আমি ডিসিশন নিয়ে ফেললাম। ভাইয়া কি ডিসিশন, যদি এই স্প্রিং এর উপর আমি 0.5 কেজি ভরের এখানে একটা মাছ ঝুলাই দেই, তাহলে এই দোলনকাল কত হবে, দোলনকাল হবে 2 সেকেন্ড। এখন আমি এটা যদি এতটুকু টানে ছাড়ে দিই তাও দোলনকাল 2 সেকেন্ডই হবে, যদি একটু বেশি টানে ছাড়ে দিই তাও দোলনকাল 2 সেকেন্ডই হবে। দেখো 9 নাম্বার, 2 মিটার দীর্ঘ একটি সুতার এক মাথায় একটি পাথর বেঁধে ঝুলিয়ে দিলে মুক্তভাবে দুলতে দিলে দোলনকাল 2.84 সেকেন্ড পাওয়া যায়। অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে হবে। দেখো তোমাকে আমি আগের দিন বলছিলাম যে ওই সরল দোলকের সাহায্যে না কোনো এলাকার অভিকর্ষ ত্বরণ নির্ণয় করে দেওয়া যায়। আর তোমার কাছে যদি একটা পেন্ডুলাম থাকে তাহলে তুমি কিন্তু পেন্ডুলামের সাহায্যে তোমার বাসায় তোমার এলাকায় জি এর মানটা বের করতে পারবে। কিভাবে করতে হবে আমরা ফর্মুলা দেখছি, ঠিক আছে? খেয়াল করো, আমরা পর্যায়ক্রমে ফর্মুলা দেখছি, টি সমান কি 2 পাই রুট ওভার l ডিভাইডেড বাই জি। তাহলে খেয়াল করো এই পেন্ডুলামে যে এল এর মান কত, এটা কিন্তু তুমি মাপে হিসাব করে বের করতে পারবে। ঠিক আছে না? একটু বড় দিলে তোমার সুবিধা হবে, পর্যায়কাল বের করতে সুবিধা হবে, তখন বেশি দোল খাবে। তবুও দেখা যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ তবুও দেখা যাচ্ছে, নিচের বক্সটা দেখা যাচ্ছে। যাচ্ছে এখন। তাহলে খেয়াল করো তোমার কাছে যদি পেন্ডুলামটা থাকে তাহলে কিন্তু তুমি তোমার বাসায় জি এর মানটা বের করতে পারবে। কি জানতে হবে, এই পেন্ডুলামের কার্যকরী দৈর্ঘ্য জানতে হবে। যদি এই ববটা একটু বেশি বড় নাও সেক্ষেত্রে এই ববের ব্যাসার্ধ তুমি যোগ করে দিবা। আর যদি ছোট পরিমাণ বব থাকে তো কোনো কথাই নেই, অতটা তুমি ইগনোর করতে পারো। তুমি যদি পর্যায়কাল হিসাব করে, পর্যায়কাল মানে তুমি বাসায় খুব সুন্দর করে ঝুলাই দিছো, তুমি দেখতেছো পর্যায়কাল কত 10 সেকেন্ড হিসাব করে তুমি এক মনে করো 10টা দোলের তুমি হিসাব করলাম। ঠিক আছে, ইউজুয়ালি একটা দোল হিসাব করলে একটু ভুল হয়। দেখলাম যে 10টা দোল খাইতে তোমার 20 সেকেন্ড লাগতেছে, তাহলে একটা দোল খাইতে তুমি ঐকিক নিয়ম করে বের করলা, পর্যায়কাল বের করলা, তুমি লেন্থ অলরেডি জানো। তাহলে বলো তো এই সূত্রে তুমি যদি পর্যায়কাল আর লেন্থ বসায় দাও তো জি এর মান কিন্তু চলে আসে। তাহলে এই সূত্র খুবই পাওয়ারফুল সূত্র, আমাদের জি এর মান নির্ণয় করতে সাহায্য করে। তো প্রশ্ন আমাকে বলে দিছিল যে পেন্ডুলামের দৈর্ঘ্য তারা নিচ্ছে 2 মিটার।
দেখছো পেন্ডুলামটা কিন্তু অনেক বড় নিচ্ছে, তো বড় নিলে কিন্তু তোমার পর্যায়ে কাজ হিসাব করা সুবিধা হবে। তাহলে দেখো পেন্ডুলামের দৈর্ঘ্য তারা নিচে, এটা হচ্ছে 2 মিটার নিচে। ব্যাসার্ধ সম্পর্কে কোনো কিছু বলে দেয়া আছে? কোনো কিছু বলে দেয়া নাই, তার মানে সম্পূর্ণ 2 মিটার আমার কার্যকরী দৈর্ঘ্য তারা নিচে এটা। এখন খেয়াল করবা দোলনকাল কত পাইছে ক্যালকুলেশন করে এরা। দোলনকাল পাইছে 2.84 এত সেকেন্ড। বাস তাদের কাজ হয়ে গেছে। তারা পেন্ডুলামের দৈর্ঘ্য জানে, তারা দোলনকাল জানে, তারা কিন্তু এদের জি মানটা বের করে দিতে পারবে। কি করবা? বর্গ করবা। দেখো বর্গ বলতে টি স্কয়ার সমান এখানে 4 পাই স্কয়ার রুট ওভার n ডিভাইডেড বাই জি চলে আসে। আর যারা সিম্পল ম্যাথমেটিক্স জানো, এখানে কি করবা? এই জি কে এখানে নিয়ে আসবা, টি টাকে ওখানে ভাগ করে দিব। বুঝতে পারতেছো? ঠিক আছে? এটাকে ম্যাথের ভাষায় কি বলে? একান্তরকরণ বলা হয়। ঠিক আছে? তাহলে এখানে জি সমান কি লেখা যাবে? 4 পাই স্কয়ার এল ডিভাইডেড বাই এখানে টি স্কয়ার। ক্যালকুলেশন করে মান কত আসে মানগুলো বসাই দিবা। ঠিক আছে? তোমরা কি করতেছো? পাই স্কয়ার এল এর মান হচ্ছে আমার 2, টি এর মান কত? 2.84, তার উপরে একটা স্কয়ার সমান কত আসে মান? 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? বুঝতে পারছো? এখন দেখো 10 নম্বর প্রশ্ন একটু ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে? তোমাকে এখানে হুকের সূত্র একটু জানতে হবে। হুকের সূত্র মনে আছে? এবার তোমাকে সাইডে আমি এখানে একটু হইলো বুঝাই দিই। ঠিক আছে? খেয়াল করো। স্প্রিং সহ ঝুলন্ত কিউ বস্তুটির ভর হচ্ছে 10 কেজি। এবি হলো সাম্য অবস্থা। আচ্ছা, এফ বস্তুতে 2 নিউটন বল প্রয়োগ করে নিচের দিকে x মিটার সরণ হলো। ঠিক আছে? আমরা খেয়াল করো সিম্পলি হুকের সূত্র খেয়াল করো। হুকের সূত্র ছিল F সমান - k * x। ঠিক আছে? এটা দেখো মাইনাস কেন আসলে, কখন মাইনাস দিব না, এগুলো আমরা বল অধ্যায়ে আলোচনা করছি বা ওই অধ্যায়ে আলোচনা করব। মনে রাখবা F সমান - k * x হয়, এটা যখন স্প্রিং এর বল বের করব। যদি তোমার বল বের করি তাহলে F সমান kx হয়। ঠিক আছে না? তখন কোন সূত্র ইউজ করবো? তোমাকে যদি স্প্রিং এর বল বের করতে দেয় তো তুমি এই সূত্র ইউজ করবা, তোমার বল বের করতে দিলে তুমি এই সূত্র ইউজ করবা। তো প্রশ্ন হচ্ছে ভাইয়া যখন আমি কনস্ট্যান্টের মান বের করব তখন আমি কোন সূত্র ইউজ করব? তুমি যে কোনো সূত্র থেকে কনস্ট্যান্টের মান বের করতে পারো, কিন্তু মনে রাখবা এই কে মানটা সবসময় পজিটিভই বসাবা। তুমি যদি এই সূত্র থেকে কে মানটা বের করো, কে মানটা নেগেটিভ আসবে না, কিন্তু নেগেটিভ আমি নিব না, আমি শুধু মানটা নিব। এই জন্য তুমি এক কাজ করতে পারো, তুমি এই সূত্র থেকে কে মানটা বের করতে পারো, তাই নেগেটিভ আসবেই না। এই সূত্র মানে কি দেখো, x কে ধ্রুবক বিশিষ্ট কোন স্প্রিং কে x মিটার যদি প্রস্থ করতে চাও তাহলে তোমাকে F বল দিতে হবে। কে ধ্রুবক বিশিষ্ট কোন স্প্রিং কে x মিটার প্রশস্ত করতে চাইলে স্প্রিং তোমাকে এই F বল দিবে। এই বল হচ্ছে কি, যে বল তোমাকে স্প্রিং দিবে এটা হচ্ছে তুমি যে বল দিচ্ছ। অ্যাকচুয়ালি বল দুটোর মান সেম থাকবে। ঠিক আছে না? তুমি যতটুকু বল পিছনে দিবা ততটুকু বলে তোমাকে টানবে। তুমি বল বাড়াবা ওরও বলটা বাড়ে যাবে, তুমি বেশি বল দাও ও তোমাকে বেশি বল দিবে। বুঝতে পারতেছো? তো বলের মানও সেম, এখানে স্প্রিং কনস্ট্যান্টের মানও সেম, সরণও সেম। জাস্ট আমরা এই সূত্র কেন আনলাম দেখো, ওর বলটা না সরণের বিপরীত দিক হবে। তুমি সূত্র দেখে বুঝতে পারতেছো, তুমি সরণ যদি এদিকে করো ও বল দিবে উপরে, আর তোমার বল হবে সরণের দিকে। তুমি সরণ নিচে করলে তুমি বল নিচেই দিবা। তো জাস্ট এই জন্য প্লাস মাইনাস মনে রাখবা। ফিজিক্সে মাইনাস মানে একটা দিক কোনো মান না, একটা দিক নির্দেশ করে। ঠিক আছে না? তো খেয়াল করো এখানে বলছে একটা স্প্রিং কে 2 নিউটন যদি ভর ঝোলানো হয় তাহলে এর সরণ আমার 20 সেন্টিমিটার হয়। স্প্রিং দিয়ে দোলনকাল নির্ণয় করতে হবে। তো খেয়াল করো সবার আগে এখানে দোলনকালের সূত্র লিখে দিই। দোলনকাল কি সমান কি লেখা যাবে? 2 পাই রুট ওভার m ডিভাইডেড বাই k। আর ভাইয়া আমি যদি ভর জানি, আমি যদি কে জানি, তো আমি দোলনকাল বের করতে পারবো। তো দেখো ভর প্রশ্নে দেয়া আছে, কতটুকু দেয়া আছে? 10 কেজি। দেখো ভর প্রশ্নে দেয়া আছে যে 10 কেজি ভর ঝোলানো হয়েছে। কিন্তু দেখো দোলনকাল বের করতে হলে তোমার তো কে এর মান জানতে হবে। প্রশ্নে কে এর মান দেয়া আছে, কে এর মানটা দেয়া নাই। এই কে এর মানটা দেওয়ার জন্য তারা আলাদা একটা সিন তৈরি করছে এখানে। তারা বলছে যে এই স্প্রিং কে তুমি 20 সেন্টিমিটার প্রসারণ করতে চাইলে 2 নিউটন বল দিতে হবে। এই ইনফরমেশন কেন বলছে? যেন আমি স্প্রিং কনস্ট্যান্ট কেটা বের করতে পারি, আর এই কে আমি ফর্মুলা ইউজ করে পর্যায়কাল টি বের করব। তো সবার আগে ম্যাথ করার জন্য আমাকে কে এর মানটা লাগবে, তো আমি এই ফর্মুলা ইউজ করতেছি, মাইনাসে কোনো মানই থাকবে না। বা তুমি এখান থেকে করলে শুধুমাত্র মান নিয়ে ম্যাথ করবা, কারণ খেয়াল করো রুটের ভিতরে তো মাইনাস থাকেই না। বুঝতে পারতেছো না? তো তোমাকে শুধু মান নিয়ে ম্যাথ করতে হবে। তাহলে এখান থেকে তুমি দেখো
এটাকে মনে করো থামায় দেখি, পরে কাজ করব। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি ও কি বলে দিয়ে গেছে f সমান k ইনটু x। তাহলে এখান থেকে k এর মানটা কত হবে f ডিভাইডেড বাই x। বলের মান কত দেয়া ছিল 2 নিউটন দেয়া আছে। সরণ অবশ্যই মিটারে নিতে হবে, খেয়াল করবা আমি সবগুলো কিন্তু এসআই ইউনিটে করব, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সরণ দেয়া ছিল 20 আর 20 সেন্টিমিটার। মিটার করতে হলে কি করতে হবে 100 দিয়ে ভাগ করতে হবে। তো আমি 10 টু দি পাওয়ার -2 গুণ দিয়ে দিলাম। k এর মানটা কত আসে, k এর মান কত আসে 10 আসে। তাহলে k এর মান 10 আসে, 10 নিউটন পার মিটার। ঠিক আছে, এককে খেয়াল করো নিউটন নিচে মিটার না, তো নিউটন পার মিটার। তো সবার আগে দেখো আমাকে তারা একটা ক্লু দিয়ে রাখছিল, যে ক্লু থেকে আমি k এর মানটা বের করতে পারতাম। আমি দেখলাম যে এই সূত্র থেকে যদি আমি পর্যায়কালটা বের করতে চাই, ভর তো আমার জানা আছে, কিন্তু বাজার থেকে যে স্প্রিং কিনে নিয়ে আসলাম, মনে করো স্প্রিং কালটা লিখতে ভুলে গেছে। বাজার থেকে স্প্রিং কিনে নিয়ে আসলা যে দোলন কাল হিসাব করবা, তারা লিখতে ভুলে গেছে। তো বাসায় কি বসে কাঁদবা যে লেখিনি কেন, দোলন আছে মারামারি করি না। তুমি তো সায়েন্স পড়ছো, তো পরে নিতে কি হয়েছে, তুমি কি করছো 2 নিউটন বল প্রয়োগ করছো, ফলে স্প্রিংটা 20 সেন্টিমিটার প্রসারণ হয়েছে। তুমি এটা দেখলা যে ভাইয়া আমি যে স্প্রিং কিনে আসছিলাম স্প্রিং কনস্ট্যান্ট লেখা নাই, কিন্তু আমি একটা কাজ করছি, আমি 2 নিউটন বল প্রয়োগ করছি, এটা 20 সেন্টিমিটার নিচে নামে চলে আসছে। তাহলে এই ইনফরমেশন আমাকে k এর মান বলে দিবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি স্প্রিং কনস্ট্যান্ট k এর মানটা বলে দিলাম। যার দোকানদারকে বলে আসি যে আপনার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 10। ঠিক আছে, এখন আমি কি করব, এখন এই যে পর্যায়কাল সূত্র আছে, আমি m এর মান জানি, k এর মান জানি, মানগুলো বসাই দিব। ঠিক আছে, তো t সমান কি লেখা যাবে 2 পাই রুট অফ m এর মান 10 বসাই দিলাম, পর্যায়কাল 10 বসাই দিলাম। দেখছো ম্যাথ কত সুন্দর হয়ে গেছে। 10 ক্যান্সেল, आंसर কি হবে 2 পাই। মান বসাইতে পারো না বসাইতে পারো, দেখতে সুন্দর লাগছে। সেকেন্ড, আচ্ছা সেকেন্ড দেন, সেকেন্ড দিতে হবে তো। आंसर এর কি আছে 2 পাই এর আছে, তুমি 2 পাই এর রাখতে পারো, বা তুমি চাইলে পাই এর মানটা অবশ্যই গুণ করে দিতে পারো, সম্পূর্ণ তোমার ইচ্ছা। সুর সরকার আচ্ছা, এখনই তোমরা টিউনিক ফোক বলা হয়, আর ল্যাবে দেখবা তোমরা, ফিজিক্স ল্যাবে বা টম এন্ড জেরিতে দেখছো এটা। টম যখন জেরি কানে বাজে একটা শব্দ করে, খেয়াল করছো, এখানে মারে এটা কাপার পর একটা শব্দ হয়, দেখো নাই কার্টুন দেখো নাই দেখছি কিন্তু আচ্ছা দেখো এটা এরকম হয়, আমার আর্ট করতে একটু ডিস্টার্ব হচ্ছে। দেখো এটা দেখতে এরকম হয়, তোমাকে বলি আমি টিউনিক ফক বা সুর সলাকার। এই যে সুর সলাকার দেখছো, এখানে বাড়ি দিলে একটা শব্দ উৎপন্ন হয়, ঠিক আছে না, এটা কাপে একটা শব্দ উৎপন্ন হয়। তো ওই শব্দের ফ্রিকোয়েন্সি আমরা হিসাব করবো না, যদি দেখবো এটা কিন্তু কানের সঙ্গে নিজে টিং করে একটা বাড়ি দেয়, যেন কানে পীড়া দেয়। ঠিক আছে, দেখুন এটাকে সুর সলাকার বলা হয়। ঠিক আছে, না আগের কিছু অংশ আছে। দেখো 14 নাম্বার, দেখো কিলো হার্জ মানে কি, কিলোমিটার মানে কি 10 টু দি পাওয়ার 3 আমি গুণ করে দিব। তো কিলো হার্জ মানে কি 10 টু দি পাওয়ার 3 আমি গুণ করে দিব, বুঝতে পারতেছো? যেমন 1 কিলোমিটার মানে কি, কিলো জায়গায় 10 টু দি পাওয়ার 3 তুমি গুণ করে দিবে। তাহলে 1 কিলো হার্জ কম্পনের একটি সুর শলাকা বা টিউনিং ফোর্ক দিয়ে শব্দ তৈরি করে সেটি বাতাসে, পানিতে এবং লোহার ভেতর দিয়ে প্রবাহিত হতে দিয়ে তার বেগ নির্ণয় করে দেখা গেছে শব্দের বেগ বাতাসে এত, পানিতে এত, লোহাতে এত, কোন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত। তোমরা খেয়াল করে দেখবা বাতাসে শব্দের বেগ সবচেয়ে কম, পানিতে শব্দের বেগ তার চেয়ে একটু বেশি, লোহায় শব্দের বেগ তার চেয়ে আরো একটু বেশি। ঠিক আছে না, কোথায় কোন মাধ্যমে শব্দের বেগ কেমন হয় না হয় এগুলো আমরা আমাদের শব্দ আলোচনায় করব। ঠিক আছে, আর কোথায় কম্পন কেমন হয় না হয়, মাধ্যম চেঞ্জ করলে কম্পন চেঞ্জ হয় কিনা এগুলো আমরা ওই অধ্যায়ে আলোচনা করব। আজকে জাস্ট ছোট একটা আলোচনা আমি করে ফেলি। আর দেখো তোমরা হয়তো আমি যখন সিঁড়িতে উঠি অনেকে বুঝতে পারো যে আমি আসতেছি, বুঝতে পারো না, তোমার ফ্রেন্ড দেখো, তোমার ফ্রেন্ডরা আসলে তুমি বুঝতে পারবে যে আমার অমুক ফ্রেন্ডটা আসলো, বুঝতে পারো না, সেন্স করতে পারো। দেখো তো সাউন্ড শুনে কিন্তু সেন্স করতে পারো। যেমন মনে করো তোমার আম্মু তোমাকে ঘরের বাইরে থেকে ডাক দিচ্ছে, তুমি আম্মুকে দেখো নাই কিন্তু শুনতে পারবো আমাকে আম্মুই ডাক দিচ্ছে। ঠিক আছে,
কোনো টিচারকে তুমি যখন সালাম দিলা, টিচার তোমাকে যদি নাও দেখে তো বুঝতে পারবে আসলে কে সালামটা দিল। তো বিষয়টা বুঝতে পারো? তো সবার গলার ভয়েসে কিন্তু একটা ইউনিক কিছু একটা আছে, যেটার জন্য আমরা কি করি, সেন্স করতে পারি হ্যাঁ এটা অমুকের সাউন্ড। ঠিক আছে, এই ইউনিক জিনিসটা হচ্ছে তোমাদের ফ্রিকোয়েন্সি। সবকিছুর ফ্রিকোয়েন্সি আলাদা। আমি যে কথা বলতেছি না, আমার গলার যে ষড়যন্ত্র বা ভোকাল কর্ড আছে সেটা একভাবে কাঁপতেছে, এক সেকেন্ডে অন্য একবার কাঁপতেছে, মানে এক সেকেন্ডের মধ্যে 1000 একবার কাঁপতেছে। তো তোমারটা হইতে পারে 1500 বার কাঁপতেছে, মেয়েদের বেশি কাঁপে। কেন কাঁপে আমরা ব্যাখ্যা সামনে দিব। ঠিক আছে, বিষয়গুলো এমন, বিষয়গুলো এমন। ঠিক আছে, তো আমি যখন স্যান্ডেলে আসি, আমার যখন স্যান্ডেলের শব্দ শুনতে পারো, এখানে কিন্তু একটা ইউনিক ফ্রিকোয়েন্সি কিন্তু একটা নির্দিষ্ট। ফলে আমি যখন একই রকম স্যান্ডেল পরে আসবো, তুমি কিন্তু বুঝতে পারবে যে আমি আসতেছি। তো কোনোদিন আমি যদি স্যান্ডেলটা চেঞ্জ করে ফেলি, হয়তো বুঝতে পারবো না। আমি যদি কোনো একদিন জুতা পরে আসি, তো হয়তো তুমি বুঝতে পারবা না। ঠিক আছে না, কারণ আমি যদি প্রতিদিন স্যান্ডেল পরে আসি, তুমি কিন্তু বুঝতে পারবা যে হ্যাঁ আমি আসতেছি। কারণ আমার স্যান্ডেল আর এখানে তলটা যে ঘর্ষণ খায়, মানে যে শব্দ উৎপন্ন করে, তার ফ্রিকোয়েন্সি কিন্তু সেম থাকে। তোমার এই ফ্রিকোয়েন্সি শুনে বুঝতে পারো হ্যাঁ ভাইয়া ফ্রিকোয়েন্সি বুঝতে পারছি। যেমন খেয়াল করো, তোমার মাস্ক পরে আসো, কেউ যদি কোনো প্রশ্ন করে আমি বুঝতে পারি হ্যাঁ তাহলে এই কথাটা বলছে। কারণ কি, তোমাদের এক একজনের গলার ফ্রিকোয়েন্সি এক এক রকম, আর আমার মাথাটা সেন্স করতে পারে হ্যাঁ এই ফ্রিকোয়েন্সি সাউন্ডটা আসলো, এখন এই ফ্রিকোয়েন্সি সাউন্ডটা আসলো। তো ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে, এখন একটা কথা মনে রাখবা, মনে করো তুমি মাধ্যম চেঞ্জ করে ফেলছো। একটা তোমার হচ্ছে বায়ু মাধ্যম, একটা মনে করো নিচে নিচে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? ঠিক আছে, তাহলে একটা মনে করো তোমার পানি মাধ্যম, আর নিচে দেখা যাচ্ছে। পানি মাধ্যম দেখা যাচ্ছে, পানি দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন খেয়াল করো, একটা মনে করো বায়ু মাধ্যম, একটা পানি মাধ্যম। একটা কথা মনে রাখবা, দেখো আমি যদি বাতাসে কথা বলি, তুমি আমার কথা চিনতে পারবা না। ঠিক আছে, যদি আমি পানির নিচে কথা বলি, আমার কথা কিন্তু মানুষ চিনতে পারবে, কারণ আমার গলার ভয়েস কিন্তু ইউনিক। তুমি একটা কথা মনে রাখবা, যদি আমি সোর্স চেঞ্জ না করি, দেখো আমি যখন কথা বলছি, শব্দ উৎপন্ন হওয়ার সোর্সটা কি, আমার গলাটা, আমার ভোকাল কর্ডটা। যদি আমি সোর্স চেঞ্জ না করি, ফ্রিকোয়েন্সি কখনো চেঞ্জ হবে না। যদি আমি সোর্স চেঞ্জ না করি, ফ্রিকোয়েন্সি কখনোই চেঞ্জ হবে না। তো মনে করো তুমি একটা স্পিকার নিয়ে গেছো, তুমি একটা স্পিকার বাতাসের উপরে বাজাচ্ছ। ঠিক আছে, অনেক শব্দ করতেছে, চারপাশে ছড়াচ্ছে, এবং ওই সেম স্পিকার, ঠিক আছে, সেম কোনো একটা রিংটোন তুমি যদি পানির ভিতরে বাজাও, তুমি খেয়াল করো, তুমি কি উৎস চেঞ্জ করছো, সোর্স চেঞ্জ করছো? না, উৎস চেঞ্জ করোনি, শব্দ যেখান থেকে উৎপন্ন হচ্ছে উৎস, খেয়াল করো, সোর্সের কথা বলছি, উৎস। ঠিক আছে, উৎস তুমি কখনোই চেঞ্জ করতেছো না। যেমন আমি কথা বলতেছি, শব্দ যেখান থেকে বের হচ্ছে, উৎস চেঞ্জ হচ্ছে না। ফলে আমি এখানে কথা বলি, গরম তাপমাত্রায় কথা বলি, পানিতে কথা বলি, ফোনে কথা বলি, তুমি আমার কথা শুনে কিন্তু বুঝতে পারবা হ্যাঁ এটা ভাইয়ার কণ্ঠ। কারণ তুমি কি করতে পারবা, তুমি উৎসটা চিনতে পারতেছো। তো একটা কথা মনে রাখবে, ইম্পর্টেন্ট কথা, খেয়াল করো, মাধ্যম চেঞ্জ করলে শব্দের বেগ চেঞ্জ হয়, মাধ্যম চেঞ্জ করলে শব্দের বেগ চেঞ্জ হয়, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়, এগুলো আলোচনা আসবে। ঠিক আছে, ভিডিওতে আসবে। কিন্তু যদি আমি উৎস চেঞ্জ না করি, কম্পাঙ্ক কখনোই চেঞ্জ হবে না। আমি যদি উৎস চেঞ্জ না করি, কম্পাঙ্ক কখনোই চেঞ্জ হবে না। তোমার শব্দের বেগ পড়ছে, শব্দের বেগ বাড়ে যায়, কমে যায়। আমি দেখো একই জিনিস নিয়ে শব্দ করছি, একই মাইকে আমি কথা বলতেছি, একই মাইকে আমি গান বাজাচ্ছি, ওই গান আমি বাতাসে বাজাই আর পানিতে বাজাই, ফ্রিকোয়েন্সি কখনোই চেঞ্জ হবে না। কিন্তু হইতে পারে বাতাসে তোমার বেগটা কম, পানিতে বেগটা বেশি, বাতাসে তোমার তরঙ্গ দৈর্ঘ্য কম, পানিতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হইতে পারে, কিন্তু ফ্রিকোয়েন্সি কখনোই চেঞ্জ হবে না। উৎস চেঞ্জ না করলে কম্পাঙ্ক কখনোই চেঞ্জ হবে না। এই জন্য তোমাদের কথা আমি বুঝতে পারি কথাটা কে বললো, কারণ একই উৎস থেকে কথা আসতেছে না, কথাটা আমি বুঝতে পারবো, আমার মাথা সেন্স করতে পারে, আমার মাথাটা ফ্রিকোয়েন্সি ধরতে পারে। বুঝতে পারতেছো? তাহলে মাধ্যম চেঞ্জ করলে শব্দের বেগ চেঞ্জ হবে। দেখো, মাধ্যম চেঞ্জ করলে শব্দের বেগ চেঞ্জ হবে, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে, কিন্তু ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকতেছে, যদি না উৎস চেঞ্জ করো, যদি না উৎস চেঞ্জ করো। তো আমি একই উৎস বাতাসে শব্দ করলাম, একই উৎস দিয়ে পানিতে শব্দ করলাম, বাতাসে বেগ কম হবে, পানিতে বেগ বেশি হবে। কেন, আমরা এটা আলোচনা পরে করব। ঠিক আছে, বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, পানিতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, কিন্তু ফ্রিকোয়েন্সি আমি একই জিনিস দিয়ে শব্দ করতেছি, একই মাধ্যমে, এটা কখনোই চেঞ্জ হবে না। চেষ্টা করি। দেখো, তরঙ্গ বেগ ভি সমান আমি কি জানি বলতো? ভি সমান আমি জানি এফ ল্যামডা। তাহলে একটা জিনিস আমি খেয়াল করলাম, এখানে একটা কথা বলা আছে, 1 কিলোহার্টজ কম্পনের একটি সুর সরাকার। খেয়াল করো, একটাই সুর সরাকার আছে, ভাইয়া উৎস চেঞ্জ হচ্ছে না। ওই একটা সুর সরাকারই একবার বাতাসে, একবার পানিতে, একবার লোহার ভিতরে প্রবাহিত করলে এর বেগ দেখা গেছে এত এত এত।
তো বেগ দিয়ে আসছে, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তো আমি এখানে একটু সিনগুলো আর্ট করি। দেখো, মনে করো এটা আমার বাতাসে, এটা আমার পানিতে, এটা আমি লোহার জন্য বললাম, ঠিক আছে। এটা আমি লিখে দিই, এটা হচ্ছে আমার বায়ু মাধ্যম, এটা হচ্ছে আমার পানি মাধ্যম, এটা হচ্ছে আমার লোহা মাধ্যম। ডিটেইলস আলোচনা তোমাদের থিওরিটিক্যাল ক্লাসে আমি নেক্সট দিন করব। খেয়াল করো, দেখো তোমার ফিজিক্সের সাধারণ সূত্র তোমরা সবাই জানো। যদি আমি একটা টিউনিং ফোর্ক 3 জায়গায় আওয়াজ করি, ভাইয়া আমি তো উৎস চেঞ্জ করতেছি না, তাহলে কম্পাঙ্ক কখনোই চেঞ্জ হবে না। তাহলে এই সূত্রতে যদি কম্পাঙ্ক কনস্ট্যান্ট থাকে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো ভি সমানুপাতিক ল্যামডা লেখা যাবে। এখন এখান থেকে তুমি বুঝতে পারবা ল্যামডা যেখানে বেশি বেগ সেখানে বেশি, বা বিপরীত ক্রমে বেগ যেখানে বেশি ল্যামডা সেখানে বেশি। তোমরা জানো গাঢ় মাধ্যমে বাতাস, গাঢ় মাধ্যমে শব্দের বেগটা বেশি হয়। দেখো বায়ু, তার চেয়ে গাঢ় পানি, তার চেয়ে গাঢ় হচ্ছে লোহা। তাহলে বাতাসের বেগের চেয়ে পানি বেগ বেশি, তার চেয়ে বেশি হচ্ছে লোহায়। তাহলে দেখো বেগ যেখানে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে বেগ বেশি হবে। তো বিপরীত ক্রমে কি বলে দেওয়া যাবে? বেগ বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, ঠিক আছে না? তাহলে এখানে যদি ল্যামডা হয়, এখানে ল্যামডার মান বেশি হবে, কারণ পানিতে বেগ বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়ে যাবে। লোহাতে দেখো ল্যামডার মান আরো বেশি হবে, কারণ লোহাতে বেগটা আরো পরিমাণে বেশি। বুঝতে পারতেছো? এটা কোন শর্তের জন্য? যখন আমার ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকতেছে। বুঝতে পারতেছো? একটু বুঝতে হবে তোমার ফ্রিকোয়েন্সি কেন কনস্ট্যান্ট। আমি একটা সুর সলাকারী, এখানে শব্দ করছি, এখানে শব্দ করছি, এখানে শব্দ করছি, উৎস চেঞ্জ করিনি। উৎস চেঞ্জ না করলে কম্পাঙ্ক কখনোই চেঞ্জ হবে না। আমার গলার ভয়েস কিন্তু সিগনিফিকেন্ট, কারোর সাথে মিলবেই না যদি আমি উৎস চেঞ্জ না করি, ঠিক আছে? তো উৎস চেঞ্জ করবো না, কম্পাঙ্ক কখনোই চেঞ্জ হবে না। তাহলে দেখো মাধ্যম চেঞ্জ করলে এখানে কি বেগের পরিবর্তন হচ্ছে। তা আমরা এখানে দেখো একটু বিপরীত ক্রমে লিখি, তাহলে এখানে ল্যামডা সমানুপাতিক কি বেগ বলে দেওয়া যাবে। তাহলে বেগ যদি বাড়ে যায়, তার মানে ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়ে যাচ্ছে। বুঝতে পারতেছো? তো আসলে এখানে আমরা সবগুলো মাধ্যমে কি বের করতে বলছে? ল্যামডা বের করতে বলছে। তাহলে দেখো ল্যামডার সাধারণ সূত্র আমি উপরে লিখে দিলাম। এখন দেখো, আর যখন আমি বাতাসে বের করব, তখন বাতাসে আমি বাতাসের বেগকে ভি অফ এ নাম দিলাম। বুঝতে পারতেছো? তাহলে ভি অফ এ সমান আমি কি লিখতে পারবো? এফ অফ এ নাম দিব। ভাইয়া দরকার নাই, কারণ এতে, পানিতে, লোহাতে সবগুলো তো এফ তো সেম, তো কেন আমি নাম দিব? তো আমি এফই লিখলাম। কিন্তু খেয়াল করো, এখানে তরঙ্গ দৈর্ঘ্য আমি ল্যামডা এ নাম দিলাম। কেন ল্যামডা এ বললাম? এখানে ল্যামডা আলাদা হবে, তো ল্যামডা বি বলে ফেলবো। এখানে ল্যামডা আলাদা হবে, ল্যামডা অন্য কিছু বলে ফেলবো, ঠিক আছে? তাহলে বাতাসে ল্যামডা এর মান কত হবে একটু বের করি। তাহলে বাতাসের জন্য কি লেখা যাবে? বাতাসে, তাহলে এখান থেকে ল্যামডা এর সমান কি হবে? দেখো ভি অফ এ ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি করে দেওয়া যাবে। ভি অফ এ মানে কি? বাতাসের বেগ ডিভাইডেড বাই কম্পাঙ্ক। তোমার পিছনে মনোযোগ দিচ্ছ না। বাতাসের বেগ কত দিয়ে রাখছে? 334 দিয়ে রাখছে। ক্যালকুলেটর হাতে নিবা। কম্পাঙ্ক কত? দেখো এখানকার যে উৎস আমার ছিল, মনে করো আমার কাছে একটা টিউনিক ফোর্ক ছিল, ঠিক আছে? এই টিউনিক ফোর্কের কম্পাঙ্ক তারা দিয়ে রাখছে 1 কিলো হার্জ। 1 কিলো হার্জ মানে কি? 10 টু দি পাওয়ার 3 হার্জ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে 1000 ইউজ করতে হবে। ল্যামডার মান কত দাঁড়াইছে? 0.33 একক কি মিটার, ঠিক আছে? সবগুলো এসআই ইউনিট ইউজ করতেছে। এখন খেয়াল করো, পানির জন্য আমি একটা ল্যামডা ইউজ করি, তো পানির বেগে আমি মনে করি এটাকে ভি বি নাম দিলাম, বা তুমি ভি ওয়াটার যা ইচ্ছে নাম দিতে পারো। ফিজিক্সে সম্পূর্ণ তোমার ইচ্ছার উপর নির্ভর করে, যা মন চায় তাই নাম দিবা। ভি অফ বি সমান কি লেখা যাবে? ভি সমান তো এফ ল্যামডা। তাহলে দেখো এটা মনে করো পানি মাধ্যমে ভি অফ বি বের করতেছি, বা ভি অফ ওয়াটার বের করতেছি, ডাব্লু লিখে দিই, ফিল করতে পারবো ভি অফ ওয়াটার, ঠিক আছে? তাহলে ভি অফ ওয়াটার হবে এফ ইন্টু ল্যামডা। কিন্তু কোন ল্যামডা ইউজ করব? পানির ল্যামডার মান ইউজ করতে হবে। সেখানে আমি ল্যামডা ডাব্লু ইউজ করে দিলাম। তাহলে বাতাসে আমি বের করছি, পানিতে কত হবে একটু বের করি। পানিতে 1.49 ল্যামডা ডাব্লু সমান দেখা যাবে পানির বেগকে ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করে দিব। কত হবে? পানির বেগ কত ছিল? 1.4 ওটা পানির বেগ দিয়ে আছে 1493 কিলো 1493, ফ্রিকোয়েন্সি থাকবে সেম। কত আসে অ্যান্সার? 1.49 এত মিটার, ঠিক আছে? তাহলে ভাইয়া লোহার আমার বেগ কত হবে? ঠিক আছে, লোহার বেগকে আমি মনে করো ভি অফ আই নাম দিলাম, আয়রন, ঠিক আছে? তাহলে ভি অফ আই সমান হবে এফ ইন্টু ল্যামডা অফ আই বলে দেওয়া যাবে। আয়রন নাম দিলাম।
তাহলে লোহায় বেগ কত হবে একটু বের করি। অতএব লোহায় সরি বেগ না, আমাকে এখানে ল্যামডা বের করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে ল্যামডার মান বের করি। অতএব ল্যামডা অফ আই হবে সমান ভি অফ আই ডিভাইডেড বাই এফ। লোহায় বেগ কত দিয়ে রাখছে? 155130। এফ তো আমার স্টিল সেম থাকবে। একক কত আসছে এখানে? 5.13 এত মিটার। এগুলা একটু সমস্যা নাই, ঠিক আছে। এখন দেখো ম্যাথটা আমি একটু সামারি করে দিই। এখন দেখো আমাকে প্রশ্নতে বলে দেওয়া ছিল যে একটা টিউনিং ফর্ক আমি এটা বাতাসে শব্দ করছি, পানিতে শব্দ করছি, লোহার শব্দ করছি। এটা শুনে তুমি মাথার সঙ্গে সঙ্গে নিবা যে ভাই আমি উৎস চেঞ্জ করি নাই, তার মানে বাতাসে পানিতে লোহায় কম্পাঙ্ক সেম থাকবে, ফ্রিকোয়েন্সি সেম থাকবে। উৎস চেঞ্জ না করলে কম্পাঙ্ক কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে আমি দেখলাম আচ্ছা ফ্রিকোয়েন্সি যদি কনস্ট্যান্ট থাকে তো বেগ আর ল্যামডার মধ্যে একটা সম্পর্ক আছে। এটা জাস্ট আমি তোমাদেরকে বলে দিলাম, তুমি ম্যাথ করে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এখানে বেগ সমানুপাতিক ল্যামডা লেখা যাবে। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হইলে বেগ বেশি হবে, বা বিপরীত ক্রমে বেগ বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। তো সেটা পরে কথা। এখন তাহলে আমি দেখলাম যে বাতাসে আমার বেগ আলাদা হবে, পানিতে বেগ আলাদা হবে, লোহায় বেগ আলাদা হবে। বাতাসে আমার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান আলাদা হবে, পানিতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান আলাদা হবে, আর লোহায় তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান কি হবে? আলাদা হবে। তো আমার বেগ ভি সমান এফ ল্যামডা ছিল, বাতাসের বেগকে আমি ভি অফ এ নাম দিলাম। তাহলে ভি অফ এ হবে এফ ইন্টু ল্যামডা ইন্টু এ। দেখো বাতাসের বেগ আলাদা জন্য আমি ভি অফ এ লিখছি, বাতাসের ল্যামডা আলাদা জন্য আমি ল্যামডা অফ এ লিখছি। কিন্তু খেয়াল করো ফ্রিকোয়েন্সি সব জায়গায় আমি কি লিখছি? সেম লিখছি, কারণ এখানে ফ্রিকোয়েন্সি যা এখানে সব জায়গায় তো তাই, ঠিক আছে না। এখন খেয়াল করো এই সূত্র থেকে আমি ল্যামডা এর মান কি হবে? ল্যামডা অফ এ হবে ভি অফ এ বাই এ, ঠিক আছে। এখান থেকে আমি বাতাসে ল্যামডা এর মান বের করলাম। এখানে খেয়াল করো পানিতে ভি অফ ডাব্লিউ মানে পানিতে শব্দের বেগ সমান হবে এফ ইন্টু ল্যামডা ডাব্লিউ, ঠিক আছে। এখান থেকে ল্যামডা ডাব্লিউ বা পানিতে তরঙ্গ দৈর্ঘ্যের মান হবে, বের করে ফেললাম। পানিতে বেগকে ফ্রিকোয়েন্সি দ্বারা ভাগ করে বের করে ফেললাম। লোহায় কি হবে খেয়াল করো, ভি অফ আই সমান লিখলাম এফ ইন্টু ল্যামডা ইন্টু আই। তাহলে এখানে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আই হবে, পানিতে শব্দের বেগকে আমি ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে মানটা চলে আসছে। আর তোমরা একটা বিষয় একটু খেয়াল করবা, আমার এই সম্পর্ক কিন্তু আসলে সত্যি, আমি কি বলছিলাম ভি সমানুপাতিক ল্যামডা হবে, ঠিক আছে না। আমি খেয়াল করে এটা কিন্তু সত্যি হয়েছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে বেগ বেশি হবে, বা বিপরীত ক্রমে বেগ বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। তুমি খেয়াল করে দেখবা এখানে বেগ দেখো কতটুকু আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেখো। তুমি এইখানকার বেগ দেখো, তরঙ্গ দৈর্ঘ্য দেখো। তুমি এইখানকার বেগ দেখো, তরঙ্গ দৈর্ঘ্য দেখো। তুমি খেয়াল করো যে মাধ্যমে বেগ কম ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্য কম, বেগ একটু বাড়ছে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, বেগ আরো বাড়ছে তরঙ্গ দৈর্ঘ্য আরো বাড়ছে। তাহলে হ্যাঁ কথাটা একদমই খাঁটি সত্য, যদি ফ্রিকোয়েন্সি আমার কনস্ট্যান্ট থাকে তাহলে বেগ হচ্ছে আমার ল্যামডার কি সমানুপাতিক, ঠিক আছে। ল্যামডা যদি বাড়ে যাবে বেগ বাড়ে যাবে, কোনো মাধ্যমে বেগ বেশি হইলে ল্যামডার মান বেশি হবে। ফ্রিকোয়েন্সি আলাদা হইলে তখন ডিপেন্ড করবে কোনটা দিয়ে চেঞ্জ করতেছি, বেগ একই আছে কিনা আমরা দেখবো, ঠিক আছে। এখন মনে করো হ্যাঁ আলাদা হবে, তুমি মনে করো বাতাসে দুইটা টুইনিং ফর্ক শব্দ করছো, এখন কি হবে? এখন বেগ কনস্ট্যান্ট হবে, ঠিক আছে, কারণ বাতাসেই করতেছি আমি একই মাধ্যমে, তো বেগ কনস্ট্যান্ট হবে কিন্তু ফ্রিকোয়েন্সি আলাদা হবে। বুঝতে পারছো? আমরা ম্যাথ করবো, দেখবো।